while they have gone in West Bengal. Is it a free and fair election? Is it free and fair election? Governor is against us. Election Commission is against us. CISF, CRPF, every central machinery is against us. উনি নিজেকে সিংহ মনে করে সিনেমা আর্টিস্টে, আমরাও পুষ্পা ছুটে গেলি। আমরা যোগ্য সাধারণ মানুষের কাছে, আমরা যোগ্য গণদেবতার কাছে, কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। গতকাল মাঝরাতে একেবারে সার্জিক্যাল স্ট্রাইক আনলো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রাজধানী যদি কলকাতা হয় তাহলে ডেফিনেটলি বলাই যায় যে তৃণমূল কংগ্রেসের রাজধানী দক্ষিণ 24 পরগনা। তাদের পুরো ব্যাপারটি, পুরো কার্যকলাপ সবকিছু পরিচালিত হয় ওই দক্ষিণ 24 পরগনা দিয়ে, এবং মূলত তাদের প্রধান অস্ত্র হচ্ছে শেখ শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর খানের মতো রত্নরা, আর এদেরই টার্গেট করেছে নির্বাচন কমিশন। গতকাল একেবারে মাঝরাত পর্যন্ত প্রায় 2,500-3 হাজার ট্রাভেল মঙ্গারকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হলো। পূর্ব বর্ধমান তার মধ্যে সব থেকে বেশি গ্রেপ্তার হলেও দক্ষিণ 24 পরগনাও তার কম যায়নি। এহেন পুলিশ সুপার যোগী আদিত্যনাথের দাবাং পুলিশ সুপার সিংহাম নামে যিনি পরিচিত, তিনি যে ধরনের অভূতপূর্ব একটা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, সাধারণ মানুষের মনের মধ্যে আস্থা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, খুব স্বাভাবিক ব্যাপার। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সর্বাত্মক আক্রমণে নামবেন, এটাই স্বাভাবিক। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়া থেকে মহিলার শ্লীলতাহানি পর্যন্ত কেস দিয়ে দেওয়া হলো। অন্যদিকে পশ্চিমবঙ্গের মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেল মাঝ রাতে পুলিশ পর্যবেক্ষক বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে। পরিষ্কারভাবে মেয়র ফিরহাদ হাকিমকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে। অসাধারণ ঘটনার মধ্যে যখন এই ধরনের পরিস্থিতি চলছে তখন কার্যত বোমাটি ফাটালেন শুভেন্দু অধিকারী। মারাত্মক দাবি করে বললেন ভবানীপুর নির্বাচনের আগে সেখানকার 74 নম্বরের একজন কাউন্সিলর 750-800 নকল সিলিকন আঙুলের বরাত দিয়েছেন। কেন বরাত দিয়েছেন হয়তো আপনারা বুঝতে পারছেন, শুভেন্দু অধিকারী মোবাইল দেখিয়ে বললেন। আর এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার নির্বাচনে ডেফিনেটলি একটা মারাত্মক চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে, কিন্তু যে মাঝরাতে সার্জিক্যাল স্ট্রাইকটা তারা এনেছে এইখানে তৃণমূল কংগ্রেস সুবিধা করতে পারবে কিনা আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। আজকে কথা দিচ্ছি পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অংশ ইন্টারেস্টিং হবে। আপনি যদি আপনার ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে চান তাহলে স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সময়ে যে কেউ স্টক মার্কেটে ইনভেস্ট করে টাকা উপার্জন করতে পারে, সে মার্কেট উঠুক কিংবা নামুক। ফিউচার এবং অপশন ট্রেডিং এর মাধ্যমে আপনি দুই পরিস্থিতিতেই ভালো ইনকাম করতে পারেন, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু প্রশ্ন এখানে যে আপনি কিভাবে শুরু করবেন। তাই আমি এইখানে আপনাদের সামনে খুব সহজ এবং শক্তিশালী একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে মার্কেট উলফ। মার্কেট উলফের এক্সপার্টরা আপনাকে স্টক মার্কেট বুঝতে সাহায্য করে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। এটি একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ এবং এর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে আপনার ট্রেডিং জার্নি শুরু করতে পারেন, এবং এখানে কোনো বার্ষিক মেনটেনেন্স চার্জ কিংবা লুকানো হিডেন কস্ট কিচ্ছু নেই। চলুন আপনাদের দেখায় যে এই অ্যাপটি কেন ইনভেস্টমেন্টের জন্য এতটা পারফেক্ট। দেখুন, আমি এখানে লগ ইন করলাম আর আমি শুধুমাত্র ফলো ট্রেন্ডে ক্লিক করলাম, ব্যাস ট্রেড প্লেস করলাম, আমার ট্রেডিং জার্নি শুরু হয়ে গেল। এই ফলো ট্রেন্ড ফিচারটি আপনাকে রিয়েল টাইম ট্রেড দেখায় যেখানে অন্যান্য মানুষ প্রফিট তৈরি করছে, এবং আপনিও সেই লাভজনক স্টকে সেই ট্রেডগুলোতে এক ক্লিকে আপনিও ট্রেড প্লেস করতে পারেন। আপনি এখানে অত্যন্ত কম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন। আর যারা ভাবছেন যে বড় লস হলে আপনি কি করবেন, তাদের জন্য কিন্তু সমাধান রয়েছে, যেটি হলো একটি ইনবিল্ট স্টপ লস ফিচার। লস একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছালে এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং বন্ধ করে দেয়, যাতে আপনার ক্ষতি আর না বাড়ে। দেখুন, প্রফিট ট্রেন্ড অনুযায়ী এগোচ্ছিল, আমি স্টপ ট্রেডে ক্লিক করেছি আর ঠিক তখনই 1971 অ্যামাউন্ট প্রফিট বুক হয়ে গেছে।
এখানে আপনি সোনা, রূপা, ক্রুড অয়েল কিংবা ন্যাচারাল গ্যাসের মতো যে কোনো কমোডিটির ওপরও ট্রেড করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেটউলফ অ্যাপটি আপনাকে সম্পূর্ণভাবে ট্রেডিং এ সাহায্য করে। তাদের একটা ডেডিকেটেড টিম রয়েছে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টদের, যারা প্রত্যেক দিন আপনাকে ফ্রি ট্রেড আইডিয়া দেবে। দেখুন, তাদের ইউজাররা একদিনে 15,239, এক মাসে 70,468 এবং পুরো গত বছরে 5,03,940 প্রফিট বুক করেছে। আর এই প্রফিটের ওপর মার্কেটউলফ কোনো কমিশন নেয় না। মার্কেটউলফ অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নের ওপর বেশি ডাউনলোড হয়ে গিয়েছে এবং সারা ভারতের মানুষ তাদের আর্থিক অবস্থা সুনিশ্চিত করতে এই অ্যাপটিকে ব্যবহার করছে। লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং কমেন্টেও পিন করা রয়েছে। এক্ষুনি গিয়ে মার্কেটউলফ আপনারা চেক করে দেখুন। দেখুন, আমি সেবি রেজিস্টার কোনো অ্যাডভাইজার প্ল্যানার নই, তো আপনাদের ইনভেস্টমেন্টের আগে ডেফিনেটলি চেক করে নেবেন। এই জায়গায় আমি যে তথ্যটি আপনাদের সামনে দেব সেটা হচ্ছে মারাত্মক একটা অভিযোগ আনলেন গতদিন রাত্রিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি কার্যত পশ্চিমবঙ্গের জন্য লড়াইটা লড়ছেন। অমিত শাহ বলে গেছেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য শর্টকাট ওয়ে হচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর। সেই কাজটা শুভেন্দু অধিকারী যখন করছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেস এতটাই চিন্তায় রয়েছে যে 74 নম্বর বুথের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস সম্পর্কে মারাত্মক অভিযোগ করলেন। মোবাইল দেখিয়ে শুভেন্দু অধিকারী বললেন 750-800 নকল আঙুল কেনা হয়েছে, কারণ ওই তর্জনী দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে কালে লাগিয়ে ভোট দেওয়ার পর ওই আঙুলটি ফেলে দিয়ে আবারও ভোট কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা তারা তৈরি করে রাখছেন। কি বলেছেন মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী, শোনাবো। তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, মানে করতে দেব না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিতে বাইরে আচ্ছা 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 750 নাম্বারটাও বলে দিলাম, পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেব না। 3,810 বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছে আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুনলেন মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর। যদিও তিনি বলেছেন তারা ধরে ফেলেছেন, কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে এটা তো কোনোভাবেই সম্ভব নয়, একজন মানুষ দুবার যাবেন ধরা পড়ে যাবেন, দেখুন এখনো মনে রাখতে হবে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক পুলিশ যেমন রয়েছে পিঠের সিট দ্বারা সোজা করে কাজ করার চেষ্টা করছেন, এখনো অনেক পুলিশ স্যালুট দিচ্ছেন। গতকাল মালদহের অ্যাডিশনাল সুপার তিনি তৃণমূল প্রার্থীকে স্যালুট দিচ্ছেন, সেই ছবিও প্রকাশ্যে এসেছে। তাই সেই কারণে শুভেন্দু অধিকারীর এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। শুধু আশঙ্কা উড়িয়ে দেওয়া কি, গতকাল সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একটা মারাত্মক তথ্য আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। এটি হচ্ছে শুভাশিস চক্রবর্তী বেহালা পূর্বের একজন প্রার্থী, যার আজকে অগ্নি পরীক্ষা হতে চলেছে। সোশ্যাল মিডিয়া, আমি দেখাচ্ছি কোন সোশ্যাল মিডিয়া কে এটা পোস্ট করেছেন, সেই জায়গা থেকে আমি এটা পেয়েছি যে তারা ক্যালকুলেট করছেন কোন বুথে কত প্রার্থী রয়েছে, তার মধ্যে হিন্দু কত, মুসলমান কত, এই সমস্ত ক্যালকুলেট করে একটা জায়গায় তাকে বলতে শোনা যাচ্ছে যে ওখানে হিন্দু বেশি রয়েছে, ওখানে করাতে দেওয়া যাবে না। এই ভিডিওর সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু ডেফিনেটলি এটা যদি সত্যি হয়ে থাকে এটা একটা মারাত্মক বিষয়। আপনারা দেখুন যে তৃণমূল কংগ্রেস কতটা ভয় পেয়ে গিয়েছে। দেখুন, মানে এই বুথটা কার, কোনটা এটা হচ্ছে আপনার এটা পাবেন বাদ দিন যেটা রফিক গাজীর সাথে ঘুরে বাদ দিয়ে। আচ্ছা বলছি এই 3টে বুথ কার, এই 3টে বুথে তুই দেখবি, লক্ষ্য রাখবি। কেন বলতো সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই। এই 3টে হিন্দুদের আমাদের উপপ্রধান, এরা আছে উপপ্রধান আছে, উপপ্রধান আছে বলছি ওই দুটো হিন্দুদের ওখানে কোনো নম্বর না। আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দুরা বলবি যে না তুই। দেখলেন কতটা ভয় পেয়েছে, দেখেছেন? ভয় পাওয়ার আরো অনেক কিছু বাকি রয়েছে। গত দিনে গোটা রাজ্য থেকে কার্যত মাত্র 60 ঘন্টার মধ্যে 2,500 থেকে 3,000 ট্রাভেল মঙ্গারদের গ্রেপ্তার করেছে ইলেকশন কমিশন। তা নিয়ে বেজায় চটে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় এই ধরনের মামলা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাইকোর্টে যান এবং প্রত্যেকবার হাইকোর্ট থেকে বিফল মনোরথ হয়ে ফিরে এসে
প্রেস কনফারেন্সে একেবারে আগুন ঝরা বক্তব্য বলেন। এই আগুন ঝরা বক্তব্য শোনাবো আপনাদের সামনে তিনি কি মারাত্মক কথা বলেছেন। কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন ডেফিনেটলি যাকে খুশি গ্রেপ্তার করতে পারে না, তবে তৃণমূল কংগ্রেস যে বলছে যে কাউকে গ্রেপ্তার করা যাবে না, সেটা একেবারেই নাকচ করে দিয়েছে। প্রয়োজন বুঝলে নির্বাচন কমিশন অর্ডার দিয়ে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাতেই পারে। এই জায়গায় কোর্টে কিছু করতে পারেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বাইরে এসে একেবারেই মানে একজন সাংসদ এই ভাষায় যে কথা বলতে পারেন, আমি শোনাচ্ছি তিনি কি বলেছেন, গা রিডি করবে আপনাদের শুনলে। তার আগে তিনি যে বলছেন যে আমাদের পক্ষে তৃণমূলের পক্ষে কেউ নেই, তৃণমূলের পক্ষে রাজ্যপাল নেই, তৃণমূলের পক্ষে সিআরপিএফ সিএপিএফ কোনো দল মানে কোনো আধা সেনা নেই, তৃণমূলের পক্ষে নির্বাচন কমিশন নেই, তৃণমূলের পক্ষে কেউ নেই। তিনি যেটা অ্যাড করলেন না, তৃণমূলের পক্ষে মানুষও নেই, তাই না? এটা আপনারা অ্যাড করবেন তো? শুনুন তার বক্তব্য। এটা তৃণমূলের স্বীকারোক্তি গত রাতে সেকেন্ড ফেজ নির্বাচনের আগে। এর থেকে বড় স্বীকারোক্তি আর কি হতে পারে? শুনুন। Can you imagine why we have gone in West Bengal? Is it a free and fair election? Is it free and fair election? Governor is against us. Election Commission is against us. CISF, CRPF, every central machinery is against us. শুনলেন? এর থেকে বড় স্বীকারোক্তি আপনি আর কি হতে পারে বলুন তো? তো এই যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ট্রাভেল মঙ্গারদের, যারা এইভাবে ভোট করাতে সিদ্ধহস্ত, তাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক, তা নিয়ে তাদের বাঁচানোর জন্য ছুটেছেন, সেটা ঠিক আছে, তাদের করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন পুলিশ সুপার, উত্তরপ্রদেশ থেকে আসা একজন পুলিশ সুপার নিষ্ঠা ভরে কাজটা করছেন, শুধুমাত্র এটা দোষ তার। গোটা ইকোসিস্টেমটা নেমে পড়েছে তার বিরুদ্ধে। এমনকি অধীর চৌধুরীও দেখলাম তার বিরুদ্ধে বক্তব্য বলছেন। একজন সৎ পুলিশ অফিসার, তিনি নিষ্ঠা ভরে কাজ করছেন, গোটা ইকোসিস্টেম, কেউ বলছেন দেখে নেব, কেউ বলছে তুমি উত্তরপ্রদেশে ফিরলেও তোমার বিরুদ্ধে কি কি করা যায় আমরা দেখে নেব বলে হুঙ্কার আর হুঁশিয়ারি দিচ্ছেন। তার দোষ কি? সংবিধান মেনে, আইন মেনে তিনি কাজ করার চেষ্টা করছেন, সাধারণ মানুষের মনের মধ্যে আস্থা ফেরানোর চেষ্টা করছেন। এহেন ব্যক্তিকে আটকানোর জন্য গতকাল কলকাতা হাইকোর্টে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেখানে ধাক্কা খেয়ে ফিরতে হয়েছিল। কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল এই ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না 29 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট। এবং তারপরে এর বিরুদ্ধে মানে এই সৎ পুলিশ অফিসার, যিনি কার্যত এই মানে জাহাঙ্গীর খানদের মতো তৃণমূলের রত্নদের বাড়ি গিয়ে কার্যত বলে এসেছেন যে এবারে যেন অন্য রকমের কিছু না হয় ভোটের মধ্যে, তাহলে কিন্তু অন্য কায়দায় খবর করব, সেটা বলার জন্য তার বিরুদ্ধে ওই ফলতা থানার কোনো এক মহিলা গিয়ে তার বিরুদ্ধে এফআইআর করেছেন যে শ্লীলতাহানি বা এই ধরনের কোনো অভিযোগে তাকে তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছেন। আপনি সৎভাবে কাজ করতে পারবেন? এখানে আপনি টাকা নিয়ে কাজ করুন, কোনো ব্যাপার না, কোনো আপনার বিরুদ্ধে শ্লীলতাহানি কিচ্ছুর অভিযোগ থাকবে না। আপনি টাকা নিয়ে কাজ করলে আপনাদের ইকোসিস্টেম সবাই সাপোর্ট করবে। আপনি সৎভাবে কাজ করার চেষ্টা করুন, সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনারা সমর্থন করবেন না? আপনারা সাধারণ মানুষ, আপনাদের জন্য কাজ করছে এই ব্যক্তিটি, উত্তরপ্রদেশ থেকে এসেছে, এক সেকেন্ড বসেনি, সাপোর্ট করবেন না এই ব্যক্তিটিকে? তৃণমূল কংগ্রেস তাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে মানে বক্তব্য রাখছেন এদের বিরুদ্ধে জানেন? বলছেন, অমিত শাহ তো বলেছেন যে 4ঠা মের পর জিতলে আমরা গুন্ডাদের উল্টো ঝুলিয়ে পেটাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন জানেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহ গুন্ডা ফুন্ডা তো এসব তো বলেন, একজন ভারতের হোম মিনিস্টারকে গুন্ডা বললেও আমাদের দেশে কিছু এসে যায় না, কিচ্ছু হয় না। সেখানে আমাদের সমস্ত আদালতের কানে পর্যন্ত পৌঁছালেও সেগুলো কোনো ব্যবস্থা হয় না, সেই কারণে এরা বলেন। তাছাড়া তিনি কি বললেন জানেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহকে উল্টো দিকে ঝুলিয়ে রাখবেন, পেটাবেন বলেছেন কিনা আমি মনে করতে পারছি না, আপনারা শুনে দেখুন সেটা বলেছেন কিনা। ভাবুন, একজন সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে উল্টো করে ঝুলিয়ে রাখবেন। শুনুন কি বলেছেন। But when the Pahalgam 26 persons were beaten up, Amit Shah went to his house and sitting at a cat. Inefficient person who cannot save the country at all. बिल्ली है, बिल्ली हो, पुलिस लेके हीरो सज रहा है, आ जाइए इधर, कितना आप आइए अमित शाह, कम है, कितना आदमी को आप झुलाएंगे आप देखते हैं।
विदाउट पुलिस आपको झुला के रख देंगे इधर। শুনলেন? আপনি কল্পনা করতে পারেন একটা সভ্য দেশে এই ঘটনা ঘটে? আপনি বাংলাদেশের একটা রাজনৈতিক নেতৃত্বের বোধ দেখাবেন তো দেখিনি, যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, দেখাবেন দেখিনি? আমার মনে হয় না পাকিস্তানেও এই ধরনের ঘটনা ঘটে। মানে একজন মিনিমাম আপনি রেসপেক্ট করেন না, সবকিছু করেন না, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে থাকা একজন ব্যক্তি, তিনি রাজনৈতিক নেতা হতে পারেন, তিনি 24 ঘন্টার স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আপনি বলছেন উল্টো দিকে ঝোলাবেন? একটা তো কোথাও লিমিট রাখবেন নিজের মন্তব্যের আর বক্তব্যের। আপনি সাংসদ, আপনি আইন তৈরি করেন, আপনি উকিল, আপনি লটা ভালো করে জানেন, এটা বলা যায় না। ভারতবর্ষে সবকিছু ছাড় পেয়ে যাওয়া হচ্ছে বলে আপনি এই যা তা করছে, এইগুলো করছেন, আর আপনাদের যারা অনুসরণ করে তারাও আপনাদের দেখে এই ধরনের বক্তব্য বলে চলেছেন। যাই হোক, আমি আপনাদের সামনে এখানে দেখাবো, দেখুন আপনারা কার পক্ষে। এখানে পরিষ্কার আড়াআড়ি দুটো পক্ষ, একটা হচ্ছে এই সিংহামের পক্ষ, অর্থাৎ অজয় পাল শর্মাদের মতো সৎ পুলিশ অফিসার, পিঠের সিট দ্বারা সোজা করে 1 সেকেন্ড বসেননি, যে কাজে তাকে লাগানো হয়েছে সৎভাবে, রাত্রির বেলায় ঘুরে ঘুরে তিনি নিজের ডিউটি পালন করছেন, তিনি নিজের স্বেচ্ছায় এখানে আসেননি, তাকে পাঠানো হয়েছে। আজকে তার বিরুদ্ধে গোটা ইকোসিস্টেমটা নেমে গেছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ যদি আমরা না পাশে থাকি এই সমস্ত সৎ পুলিশ অফিসারদের, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু আর কোনোদিন উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। এইখানে আমি শোনাবো ওই তৃণমূল কংগ্রেসের নক্ষত্র খচিত মণ্ডলের মধ্যে একজন জাহাঙ্গীর খান, তিনি বলছেন উনি যদি সিংহাম হন, আমি হচ্ছি পুষ্পা। শুনুন। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ছুটে গেলি। আমরা যোগ্য সাধারণ মানুষের কাছে, আমরা যোগ্য গণদেবতার কাছে, কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান কি ভয় পেল? জাহাঙ্গীর খান ছোটবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি সিঁড়িতে উঠিনি, লিফটে উঠিনি। আমি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত ছিলাম। এই রানিং 2-3 বছর আমি জেলা পরিষদ পূর্ত পরিষদ কর্মাধ্যক্ষ। আজকে আমি বিধানসভা তৃণমূল জয়পুর পরিষদে প্রার্থী হয়েছি। আমি ছোটবেলায় যেটা দেখেছি, শোলে বই, সে আমজেদ খানের জো আদমি ডর গিয়া আদমি মার গিয়া, জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাদের কর্ণপাত করে না। শুনলেন? যদি এদের হাতে আমাদের, ইনি একজন প্রার্থী, ইনি বিধানসভায় যাবেন, আপনার আমার পশ্চিমবঙ্গের ল তৈরি করবেন এই প্রার্থী। আমি জানি না শাহজাহান যদি থাকতেন, শেখ শাহজাহান জেল না হলে তিনিও হয়তো প্রার্থী হতেন সন্দেশখালী থেকে। তৃণমূল কংগ্রেস আমাদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য, আপনার আমার বাচ্চাকে সিকিউর করার জন্য এদেরকে সিলেক্ট করে বিধানসভায় পাঠাচ্ছেন, এবং এদের যে ওই জায়গা থেকে তো এদের জেতার সম্ভাবনা বেশি। আমি এরপরে চলে আসি যে ফিরহাদ হাকিম, গত পরশু রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে পুলিশ অবজারভার বেশ কিছু কেন্দ্রীয় গোয়েন্দা, মাফ করবেন, বেশ কিছু আধা সেনা বাহিনীকে নিয়ে তার বাড়িতে গিয়ে বলেছেন দেখুন ভোট যেন শান্তিপূর্ণ হয়। মানে তারা জানেন তো কোন কোন পকেটে গেলে কি কি করা যায়। বলেছেন কোনো কিছু ঘটনা হলে কিন্তু তার দায়ভার নিতে হবে। ফিরহাদ বাবু বলেছেন যে আমি চেতলাই তার বাড়িতে গেছেন, বলেছেন আমি এখানকার ভোটার নই, আমি মানে তার বাড়ি বলেছেন ভবানীপুরে, আমার বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী, আর আমি বন্দরের, আমি ওখানকার প্রার্থী, আমি ওখানে থাকবো, এসব বলেছেন। কিন্তু পুলিশ অবজারভার থেকে বলে দেওয়া হয়েছে পরিষ্কার যে কোনো রকম যদি ট্রাবল হয়, কোনো রকম যদি কোনো গন্ডগোল হয়, তাহলে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। পশ্চিমবঙ্গের এই চিত্র পছন্দ হয় না, একটা শান্তিপূর্ণ জায়গা তৈরি হবে পছন্দ হয় না আপনাদের? লিখুন, কমেন্টে লিখুন না। এরপরে আমি যেটা আপনাদের সামনে বলবো, গতকাল এই যে সিংহাম আমাদের রয়েছেন, যিনি সৎভাবে কাজটা করার চেষ্টা করছেন, তাকে নন কোঅপারেশন করছেন, ফলতার জয়েন্ট ভিডিও নন কোঅপারেশন করছেন, এবং সেই খবর পাওয়ার পরই সেই জয়েন্ট ভিডিওকে ওই ফলতার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে নির্বাচন কমিশন। আমি শিওর যে গত প্রথম ফেজের যা গন্ডগোল দেখেছিলাম, আজকে হয়তো গন্ডগোলের সম্ভাবনা বেশি, কিন্তু নিরাপত্তার দিক থেকে তারাও প্রচন্ডভাবে পরিশ্রম করে সবকিছু তৈরি করেছেন। আপনারা দয়া করে নিজের ভোটটা নিজে গিয়ে দেবেন, ভয়ের কাছে মাথা না নুইয়ে। কে কি থ্রেট দিচ্ছে বাইরের, আপনি কাকে ভোট দিচ্ছেন কারুর বাবার ক্ষমতা নেই কেউ দেখবে, তো সেখানে গিয়ে আপনি ভোটটা দেবেন যাকে আপনার পছন্দ। এখানে আমি একটা কয়টা ছোট্ট তথ্য বলে আজকে পর্ব শেষের দিকে যাব। দেখুন, এই যে 142টি বিধানসভা নির্বাচন হচ্ছে, একটু ভালো করে মাথায় রাখবেন, গত
152 যে প্রথম ফেজের নির্বাচন হয়েছিল সেখানে 40 লক্ষ নাম বাদ গেছিল। এবারে যে 142টা আসনে নির্বাচন হচ্ছে 7টি জেলাতে, সেখানে কিন্তু নাম আরো বেশি, সংখ্যা কম। মানে গতবার ভোট হয়েছিল প্রথম ফেজে 152, এবারে 142 হচ্ছে, 42টি ভোট হচ্ছে বিধানসভায়। কিন্তু গত প্রথম ফেজে বাদ গিয়েছিল 40 লক্ষের কাছাকাছি, এবারে বাদ গেছে সেকেন্ড ফেজের জন্য 50 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। কাজেই এটা ডেফিনেটলি এই সমস্ত দক্ষিণ 24 পরগনা বলুন, হাওড়া বলুন, কিংবা হুগলির কিছু অংশ বলুন, কলকাতা বলুন, এগুলো ডেফিনেটলি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের গড়, কিন্তু এখানে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু অলরেডি শীত কেটে দিয়েছিল। এখানে 2021-এ কিন্তু অত্যন্ত খারাপ ফলাফল করেছিল এই জায়গা থেকে বিজেপি। সেটা হচ্ছে 142টার মধ্যে 123টাই পেয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, মাত্র 18টি পেয়েছিল বিজেপি, তাও সেগুলো সব হুগলি থেকে, নদিয়া থেকে সেগুলো। আর বাকি হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা বিজেপি খাতা খুলতে পারেনি, কিন্তু এবারে সেটা হবে না। এবারে তারা খাতা খুলবে, কারণ লোকসভাতে ট্রেন্ডটা বদলে গেছে। 18 থেকে এসআইআর এর আগেই বিজেপি ওই 28 থেকে 30টাতে পৌঁছে গিয়েছিল এসআইআর এর আগেই, এবং কলকাতার বিভিন্ন জায়গায় পুরসভাগুলো তো জিতেই ছিল, আর অন্যান্য বিধানসভা এলাকাতেও বিজেপি এগিয়েছিল। তো এবারে পরিবর্তন একটা মানে হয়েছে, তার কারণ তখন এসআইআর এর এফেক্ট ছিল না, জ্ঞানেশ কুমার ইম্প্যাক্ট ছিল না, এই দাবাং পুলিশ অফিসাররা ছিল না, তার সত্ত্বেও বিজেপির আপরাইজমেন্ট দেখা গিয়েছিল। এবারে কিন্তু সেই পরিবর্তনের একটা বিরাট সুযোগ, কিন্তু এইটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভয় মুক্তহীন হয়ে 100% ভোটটা দিতে হবে। প্রত্যেকের কাছে অ্যাপিল, যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ঝড় বৃষ্টি হলেও সময় নিয়ে, টাইম নিয়ে, সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে ভোটটা দেবেন। এনিওয়ে, আজকের পর্বের কিছু কমেন্ট অবশ্যই আপনাদের কাছে এক্সপেক্ট করি, এবং যারা সাবস্ক্রাইব করলেন না তারা একটু সাবস্ক্রাইব করবেন। যাই হোক, যেটা বলছিলাম, মার্কেটুল অ্যাপটি ইতিমধ্যেই 2 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি কমেন্টে ইতিমধ্যেই ওই লিঙ্কটি পিন করে দিয়েছি। শুধুমাত্র একটি ক্লিকেই আপনি সেটাকে ডাউনলোড করে আপনার ট্রেডিং জার্নি শুরু করতে পারেন।